দরজায় কোরআন আসছে। প্রিয় দশ, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচনকে ঘিরে তরুণেরা কি ভাবছে তা জানাতে আমরা আছি নাটোর 2 আসনে। প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি এই আসনে বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। নতুন ভোটার হয়েছি, তো নতুন ভোটার হিসেবে মানে অনেক ভালো লাগছে যে আমি প্রথম ভোট দিতে পারবো, এবং এই ভোটটা আমি চাই যে ন্যায্য এবং সুষ্ঠু লোক এবং যে দেশের উন্নয়ন করবে, ভালো দেখবে, তরুণদের দিকে তাকাবে, এরকম লোকজনকে ভোট দেবো। এবং নতুন ভোটার হতে পেরে অনেক ভালো লাগছে। এতদিন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু বাংলাদেশ হিসেবে কিন্তু আমার স্বীকৃতি ছিল না। আমি 18 বছর বয়স পূর্ণ হলো এবং আমি ভোটার হতে পারলাম, এতে অনেক ভালো লাগছে এবং আমি একজন যোগ্য লোককে ভোট দিতে চাই। আসলে রাজনৈতিক বর্গ বিষয়গুলো আসলে কে এমপি হবে, কে মন্ত্রী হবে বা কে রাষ্ট্র গঠনের প্রেসিডেন্ট হবে, মূল বিষয় এটা না। মূল বিষয় হইতেছে যে একজন যে ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে অবশ্যই তার যোগ্যতা থাকা দরকার। একজন যদি আইন মন্ত্রী হয় অবশ্যই তার লয়ার বিষয়ে পড়াশোনা অবশ্যই থাকা দরকার। যে কৃষি বিভাগের দায়িত্বে থাকবে মন্ত্রী অবশ্যই তার কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করা দরকার। কিন্তু দেখা যাইতেছে যে অনেক সময় আমরা অযোগ্য ব্যক্তিকে জায়গায় বসে দিই, যার দ্বারা দেশের উন্নয়ন হয় না, সামাজিক উন্নয়ন হয় না, রাষ্ট্রের উন্নয়ন হয় না। একজন মানুষের অন্তত যে এমপি হবে অন্তত তার যোগ্যতা কমপক্ষে গ্রাজুয়েশন কমপ্লিট থাকা দরকার। যদি তার লেখাপড়ার যোগ্যতা না থাকে, মানুষের সঙ্গে যদি সে মিশতে না পারে, বাহির দেশের রাজনৈতিক বর্গদের সঙ্গে সে ইংরেজিতে কথা বলতে না পারে, তার মেধা শক্তি দ্বারা যদি মানুষের কিভাবে উন্নয়ন হবে দেশের সে যদি বিকশিত করতে না পারে, ছেলে মেয়েদের লেখাপড়া কিভাবে উন্নত হবে এবং লেখাপড়ায় কোন কোন বিষয়গুলো দিয়ে আমরা ইমপ্রুভ করলে বাচ্চাদের লেখাপড়ার মান উন্নয়ন হবে, আমাদের এসব বিষয়গুলো অবশ্যই জানা দরকার। একজন এমপি প্রার্থীর অবশ্যই এসব বিষয়ে খেয়াল রাখা দরকার, কারণ আমরাই আগামী দিনের ভবিষ্যৎ। যে সকল ছাত্ররা পড়াশোনা করতেছে, আমাদের যোগ্য শিক্ষক দ্বারা আমি মনে করি পড়াশোনা চালানো হইতেছে না। কারণ অবশ্যই যদি যোগ্য শিক্ষক দ্বারা পড়াশোনা করা হইতো, আজকে ইন্টারের রেজাল্ট দেখেন তারা কি অবস্থা করছে। আমাদের নাটোর জেলায় এরকম 10টা কলেজ আছে যারা একটা কলেজও পাশ করতে পারে নাই। আসলে এখানে ছাত্রের দোষ না শিক্ষকের দোষ? অবশ্যই একটা কলেজে সব ছাত্রই মেধা শক্তি খুব কম থাকে না, একজন আর একজন মেধা শক্তি অবশ্যই ভালো থাকে। আমি মনে করি এখানে লেখাপড়ার সিস্টেমটা অবশ্যই সরকারকে পাল্টানো দরকার। আমরা আশাবাদী যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব, তো তার আমলে আমরা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে এবং সুষ্ঠু ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে সাধারণ জনগণ তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে এবং সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে, আমরা আশাবাদী। বিগত সময়ে যেটা দেখেছি, বিগত সরকার বা বাংলাদেশের বিগত সময়ে যেই পররাষ্ট্রনীতি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন ছিল। আমরা আসলে নতুন যে সরকার আসবে, আগামী যে নতুন সরকার, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা বাংলাদেশের পররাষ্ট্রনীতি ডিপ্লোমেসি যাতে সমতার ভিত্তিতে হয়, সম্মানের হয় এবং মর্যাদার হয়, এটা আমাদের প্রত্যাশা। যাতে আমাদের দেশের যে গণতন্ত্র এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এটা যাতে কোনো ভাবেই বিপন্ন না হয়, সেই দিক ঠিক রেখে আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত বলে আমি মনে করি। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আমরা যে বিভীষিকাময় অবস্থা দেখেছি 24শে জুলাই আগস্টে, সেই সময়ে অনেক মানুষকে আমরা দেখেছি শহীদ হতে, তাদের অনেককে দেখেছি বিকলাঙ্গ হতে, চক্ষু হারিয়েছে অনেকেই। এই মানুষগুলো আসলে সেই সময় কেন মাঠে নেমেছিল সেটি যদি আমরা খুঁজতে যাই, দেখা যাবে তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়েই সেই সময় মাঠে ছিল। আর সেই সম্মুখ যুদ্ধই বলি আমরা, সারা দেশের সমস্ত মানুষের সাথেও তারা যখন সামনে ছিল, অনেকেই সেখানে হয়েছে শহীদ, অনেকে হারিয়েছে অঙ্গ, বিকলাঙ্গ হয়েছে, চক্ষু হারিয়েছে অনেকেই। সেই মানুষগুলো নিয়ে আসলে আপনার প্রশ্নে রাষ্ট্রের কি করা উচিত, আমি মনে করি একজন মানুষের মৃত্যু মানেই সেই মানুষের পরিবারের কাছে একটি অপূরণীয় ক্ষতি। আর এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ করা রাষ্ট্র কেন কারোরই সম্ভব নয়। তবে রাষ্ট্র এখানে সেই পরিবারগুলোকে ক্ষতির পূরণ হিসেবে একটা জায়গায় নিয়ে আসা, এবং তার চেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে যারা আত্মত্যাগের মাধ্যমে এই দেশের একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অবস্থা তৈরি করেছিল এবং এখন সেই পথে হাঁটছে বাংলাদেশ, সেই মানুষগুলো যারা আত্মত্যাগ করেছে তাদেরকে যথাযথ সম্মানের ব্যবস্থা করা, এবং আমি বলবো যে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে ক্ষতিপূরণ প্রদান করা হোক, যেন সেটি তাদের ওই পরিবারের
ক্ষতি পুষিয়ে নিতে একটা কার্যকর ভূমিকা রাখে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা বিগত সময়ে দেখছি যে নির্বাচন দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, অ্যান্ড আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। এই যে এত বড় হয়েছি এখন পর্যন্ত ভোট দেই নাই, কারণ আমি জানি যে আমি যে ভোটটা দিব সেই ভোটের কোনো মূল্য থাকবে না। আমি যাকে পছন্দ করব তাকে ভোট দিব, সেই আমার নির্বাচিত প্রার্থী হতে পারবে না, এর কোনো মূল্য নেই। তবে আমরা বর্তমানে আশাবাদী যে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনে একটি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, এবং ইতিমধ্যে লক্ষ্য করতেছি যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক এটা লড়াই হচ্ছে, এটা আমরা কখনো বিগত সময়ে কখনোই দেখতে পাই নাই। যেরকম আমরা ডাকসুতে একটা বর্ণনা দেখছি, এটা দিয়ে পুরো বাংলাদেশে পুরো একটা নির্বাচনের একটা আমেজ, একটা আনন্দ এটা ফুটে উঠেছে। তা আমরা মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনে এর থেকেও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং এর থেকেও বেশি আমেজ ফুটে উঠবে, এবং আমরা আমাদের পছন্দ মতো প্রার্থীকে ভোটে নির্বাচিত করতে পারবো। এবং আশাবাদী আমরা যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট ভূমিকা পালন করবেন, নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, যেগুলো আমরা বিগত সময়ে দেখতে পাই নাই। তবে আমরা আশাবাদী যে এবারে নির্বাচনটা সুস্থ হবেন এবং আমরা আমাদের নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবো। ব্যক্তিগতভাবে অবশ্যই আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব। প্রভাবিত হওয়ার কোনো প্রশ্ন আসে না, অনেক দিনের ইচ্ছা, জীবনে কখনো ভোট দেই নাই। একটা জীবনের প্রথম ব্যালট পেপারে চোখ খাক করে ভোট দেব না, কোনো নির্বাচনে দেই না, জাতীয় সংসদ এমপি মন্ত্রী বা স্থানীয় সরকার নির্বাচন কোনো কিছুতেই কখনো ভোট দিতে পারি নাই। প্রভাবিত না হয় আমি একটা পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। এই সরকার অভ্যুত্থানের পরে দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল, সেই সময় এই সরকার দায়িত্ব নেওয়ার কারণে একটা দেশের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছিল যে দেশ একটা শান্ত স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। কিন্তু গত 1.5 বছরে আমরা সরকারের যে কর্মকাণ্ড দেখলাম, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তার যে ভূমিকা, শক্ত ভূমিকা জনগণ আশা করেছিল, সেই জায়গায় আমরা দেখলাম যে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখানে সরকার নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, আমাদের এখানে জাতীয় নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব অর্পণ করার জন্য যে প্রস্তুতি পরিকল্পনা, সেগুলো গত 1.5 বছরে জনগণের সামনে দৃশ্যমান হয়নি। এবং সরকার তার এখতিয়ারের বাইরে গিয়ে এখানে আমাদের দেশের বন্দর করিডোর এবং সেখানে স্টারলিংকের সাথে যে চুক্তি, সেগুলোর মধ্যে দিয়ে এখানে সরকার তার এখতিয়ারের বাইরে গিয়ে সরকার কাজ করছে। ফলে সরকারের এই গত কয়েক দিনের যে মূল্যায়ন, সেই মূল্যায়নে আমরা দেখছি যে সরকার গত 1.5 বছরে মানুষ যতখানি প্রত্যাশা করেছিল, আশা করেছিল যে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করবে, সেই জায়গায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। এবং আমরা মনে করি যে দ্রুত একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারকে তার দায়িত্ব তার হাতে অর্পণ করে দেওয়া উত্তম বলে আমি মনে করি। কোনোদিন যদি এমপি নির্বাচিত হতে পারি জনগণের প্রত্যক্ষ ভোটে, আমি সবার আগে যুব সমাজকে ঠিক করার সঠিক পথে আনার জন্য, মোবাইল আসক্তি থেকে দূর করার জন্য তাদের সবার আগে খেলার মাঠ করে দিব। দ্বিতীয়ত আমি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাজাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে ঠিক করার জন্য আমি মেধাবী সুযোগ্য শিক্ষককে নিয়োগ দেবো, তারা যেন পরবর্তী প্রজন্মকে একটা সুশীল মেধাবী সমাজ শিক্ষার্থীকে নিজে হাতে তৈরি করে দেশের উন্নয়নমূলক কাজে আসতে পারে, সেই লক্ষ্যে আমি শিক্ষক নিয়োগ দিব মেধাবী যোগ্য, যেন আমাদের পরবর্তী প্রজন্ম যেন একজন ভালো মানুষ হিসেবে দেশকে এবং দেশের মানুষকে ভালোবেসে কাজ করতে পারে। মাদক ও সন্ত্রাস বর্তমান প্রজন্মের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমি সবার আগে প্রশাসনকে শক্ত করব, তারা যেন এই দেশে মাদক মুক্ত এবং প্রত্যেকটা যারা সন্ত্রাসমূলক কাজ করবে তাদের কঠোর থেকে কঠোরমূলক শাস্তির আয়তনে, যেন পরবর্তী সময় যেন কেউ সন্ত্রাসমূলক কাজ করতে ভয় পায়। যে বর্তমানে যেমন আপনারা দেখেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা শহরে সব থেকে বেশি সমস্যা হচ্ছে মাদক সন্ত্রাস। এই দুটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে দেশ আপনা আপনি একটা সুস্থ সুন্দর সুশীল হিসেবে পরিবর্তন এবং পরিণত হবে। এতক্ষণ শুনছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর 2 আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় রানা আহমেদ, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট, নাটোর।